এটা পুরোপুরি আমার লাগে চক্রান্ত হয়েছে। আমার নাকি কয় আইপিএল ছাড়া যাইতে হইব গা। কয়েন আপনারা 9 কোটি টাকা দিছে কলকাতা আমারে, ফেরত নিয়ে নেয় কেউ টাকা, এখন কয় টাকা ফেরত দিতে হইব। কেমনে দিব আমি খরচা করে লাইছি। তো ক্রিকেট জগতে কিন্তু নিউজের বন্যা বয়ে গেছে একদম। মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026 থেকে ব্যান করে দিল বিসিসিআই। কেকেআরের কিন্তু পুরো বাস হয়ে গেল একদম। ইন্ডিয়ান স্কোয়াড রিলিজ করে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড ট্যুরের জন্য। আপকামিং 2026-এর ওডিআই নিউজিল্যান্ড ট্যুরের জন্য ইন্ডিয়ান স্কোয়াড রিলিজ করে দেওয়া হয়েছে। রোহিত আর কোহলিকে আমরা কতদিন ওডিআই তার 2026-এ দেখতে পারবো, ফুল স্কেডিউল রিলিজ করে দিয়েছে। এইগুলো এবং অনেকগুলো নিউজ নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের কাছে চলে এসেছি। পরপর দেখতে থাকবেন, একটার পর একটা ইন্টারেস্টিং নিউজ আছে। দুটো তো একদমই খুবই এক্সক্লুসিভ আর সব থেকে ইন্টারেস্টিং নিউজ আছে। হ্যাঁ, শেষ অবধি দেখবেন অবশ্যই। আমরা ডিসকাস করবো, প্লেয়ারের স্কোয়াড নিয়েও আলোচনা করবো, স্কোয়াড কেমন হলো না হলো, কারা চান্স পেয়েছে কারা পায়নি। তো সবার প্রথমে যদি আমরা নিউজে আসি সময় নষ্ট না করে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই করে দিয়েছে ব্যান আইপিএল থেকে। তার কারণ কি? ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ না, অ্যাকচুয়ালি বাংলাদেশই বলা যেতে পারে। বাংলাদেশে যে পলিটিক্যাল টেনশন চলছে সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই আর কি। তার জন্য বিসিসিআইয়ের যে প্রেসিডেন্ট দেবজিৎ সাইকিয়া এসে পরিষ্কার বলে দিয়েছে, অর্ডার দেওয়া হয়েছে একদম বিসিসিআই থেকে যে মুস্তাফিজুরকে কলকাতাকে ছাড়তে হবে টিম থেকে। শুধু ছাড়তে না, প্লাস যে 9 কোটি টাকা, হ্যাঁ সেটাও রিটার্ন করতে লাগবে। আর এটা কিন্তু মানে বাংলাদেশের জন্য মুস্তাফিজুর রহমানের কি কোনো মুস্তাফিজুর রহমানের কোনো এখানে ফল্ট আছে? নেই। কিন্তু যেহেতু ও বাংলাদেশের লোক একজন, সেহেতু তার দেশ যদি কিছু রকম কোনো রকম যা গন্ডগোল হচ্ছে, যা গন্ডগোল হয়, তার কিন্তু রেসপন্সিবিলিটি না হলেও তার কোলাট্রাল ড্যামেজ যেটাকে বলে সেটা কিন্তু তাকেও সহ্য করতে হয়, অবশ্যই সহ্য করতে হয়। এবং এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমি আপনাদের উপরেই ছাড়ছি যে এই জিনিসটা ঠিক হলো না ভুল হলো। আমাদের মতে যদি হয় যে যা ডিসিশন না হবে আমাদের দেশের গভর্নমেন্টের তরফ থেকে, অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব, পরিষ্কার কথা এখানে। তো খেলছিল একজন, হ্যাঁ একজন খেলছিল, তাও সব থেকে বেশি টাকা পেয়েছিল এই বছর। তো কলকাতা এখন তো বিপদে পড়েছে, স্বাভাবিক ব্যাপার। তো কিছু কিছু বোলার রয়েছে এখানে নিতে পারে, আলজারি জোসেফ রয়েছে, জ্যারি রিচার্ডসন রয়েছে, তারপরে হচ্ছে জেরাল্ড কোটজে আছে, দিয়েছে যে একটা রিপ্লেসমেন্ট প্লেয়ারকে নিতে পারবে এখানে, মানে পুরোপুরি একদম লাইট টু লাইট রিপ্লেসমেন্ট। কলকাতা যাকে খুশি নিতে পারবে আর কি, মোটামুটি এটা যা আছে এইটাই মনে মোদ্দা কথা হচ্ছে। এই জিনিসটা বাংলাদেশের সঙ্গে ট্যুরও কিন্তু ছিল সামনে, ওটা শোনা যাচ্ছে যে 2026-এর মিডে হতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু একটা বড় পদক্ষেপ, যেটা আমরাও নিজেও শখ হয়েছি শুনে। ঠিক আছে, আপনারাও আশা করি আপনাদের মতামত জানাবেন যে কি করা উচিত কি না। আমাদের মতামত তো আমরা জানিয়ে দিয়েছি পরিষ্কার হিসাবে। তো এর পরের যদি আমরা নিউজে আসি, সেটা হচ্ছে রোহিত আর কোহলিকে আমরা কতদিন দেখতে পারবো 2026-এ। ওডিআই ফুল স্কেডিউল রিলিজ করে দিয়েছে, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনাকে। টোটাল 18টা ম্যাচ আছে যা দেখা যাচ্ছে, মাত্র 18টা ম্যাচ আছে যা আমরা রোহিত কোহলিকে দেখতে পারবো। এটাই বলতে আমি চাইছিলাম যে 18টা ম্যাচই কি শুধু, এরপরে কি শুধু বিশ্বকাপ রয়েছে? তুই একটা জিনিস, একটা স্ট্যাটস ভাব, যে কলকাতার যে প্রথম খেলাটা হলো টেস্ট খেলাটা, মানে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্টটার মধ্যে 38 to 40% সিট অ্যাভেলেবিলিটি ছিল, বিক্রি হয়নি। সেকেন্ড টেস্টে গিয়ে 50 to 55% সিট বিক্রি হয়নি। আর রোহিত শর্মা আর কোহলি যে নামলো মাঠে প্রথম ওডিআইতে, ভদোদরাতে যে প্রথম ওডিআই আছে, 8 মিনিটে ফুল টিকিট সোল্ড আউট। ক্যান ইউ ইমাজিন? 8 মিনিটে সোল্ড আউট, মানে এখনো যে শেষ হয়নি, তুই শেষ হয়নি কি আমাদের তো অবশ্যই এটা, মানে তুই ক্রেজটা একবার ভাব যে রোহিত কোহলি যদি চলে যায় একবার, তারপরে গিয়ে কোথায় এসে দাঁড়াবে ইন্ডিয়ান ক্রিকেটে। অর্ধেক মানুষ খেলা দেখবে তো। হ্যাঁ তুই ভাব তাহলে, অর্ধেক মানুষ তো খেলাই দেখবে না, সেটাই তো কারণ কোনো সেরকম এস্টাবলিশ প্লেয়ার নেই। কে রাহুলকে যারা হচ্ছে সুপারস্টার কেউ হতে পারেনি, শুভমান গিলকে করার অনেক চেষ্টা করা হয়েছে, হবে লেট আছে এখনো। তবে একটা বড় ধাক্কা খাবে বিসিসিআই হোক বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হোক, যাই হোক, তো একটা বড় ধাক্কা খাবে রোহিত কোহলি কিন্তু চলে গেলে, এটা যা বোঝা যাচ্ছে আমাদের। অবশ্যই এটা কিন্তু একদম পারফেক্ট কথা বলেছিস। তারপরে অস্ট্রেলিয়া ট্যুর বল, ইংল্যান্ড ট্যুর বল, ওরা যে স্পন্সরও কিন্তু অবশ্যই এটাই তো বড় ব্যাপার। যদি ভিউয়ারশিপ কমে যায়, যদি টিআরপি কমে যায়, অবশ্যই স্পন্সরশিপ পিছনে চলে যাবে। তো এটাই ছিল, এটাই আমাদের সেকেন্ড নিউজ ছিল, আমরা করে দিয়েছি। এর মধ্যে থার্ড যে নিউজটা, টিমের মধ্যে সবার লাস্টে আসছে, স্কোয়াডের মধ্যে সবার লাস্টে আছে, থার্ড যে নিউজটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়া
শ্রীলঙ্কার মধ্যে একটা সাইক্লোন চলছে, এটা নিশ্চয়ই শুনেছেন আপনার, দিতওয়া কি নাম আছে, হ্যাঁ দিতওয়া সাইক্লোন নামে একটা সাইক্লোন আছে। তো ওই সাইক্লোনের জন্য ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে দুটো অ্যাডিশনাল টি20 ম্যাচ খেলবে, ওডিআই ট্যুর ছিল, তো আগস্ট মাসে গিয়ে দুটো অ্যাডিশনাল টি20 ম্যাচ খেলবে সাপোর্ট করার জন্য আর কি, পুরোপুরি যা টাকা পয়সা উঠবে ওখান থেকে আর কি, শ্রীলঙ্কায় যারা ভুক্তভোগী আর কি এই সাইক্লোনটার জন্য তাদের জন্য দুটো এক্সট্রা টি20 ম্যাচ খেলা হবে আর কি আগস্টে, যা শোনা যাচ্ছে। তো এটা ছিল, এবং লাস্টে এবং আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইন্ডিয়ান টিম রিলিজ করে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড ট্যুরের জন্য। 11 জানুয়ারি থেকে প্রথম শুরু হচ্ছে প্রথম খেলা। তো স্কোয়াড আমরা যদি দেখি, স্কোয়াডের মধ্যে যা এক্সপেক্টেড ছিল তাই এসছে মোটামুটি। সারপ্রাইজের মধ্যে যদি মেন নিউজের উপরে আমরা আসি, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ কামব্যাক করেছে, এই একটা। শ্রেয়াস আয়ার শোনা যাচ্ছিল আসবে না এর মধ্যে, কিন্তু শ্রেয়াস আয়ারকে স্টার দিয়ে একটা দিয়ে দিয়েছে ফিটনেস ইস্যুর জন্য, হয় খেলতেও পারে নাও খেলতে পারে, যদি ফিট না থাকে খেলবে না। হার্দিক পান্ডিয়া কিন্তু নেই স্কোয়াডের মধ্যে। জাসপ্রীত বুমরাকে তার আগে বলে দিই, জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে, পরিষ্কার কথা একদম বলেই দিয়েছে। আর হার্দিক পান্ডিয়া কিন্তু শোনা গেছে এটা যে পুরোপুরি ফিট না এখন। মেন হচ্ছে 10 ওভার বল, সিওই যে সেন্টার অফ এক্সেলেন্সে, ওখানে একটা টেস্ট হয়েছিল, 10 ওভার বল করার জন্য ও ফিট না, এর জন্য এই টিমে ওকে রাখা হয়েছে। ওর জন্য তো রিপ্লেসমেন্টকে নীতিশ কুমার রেড্ডি ঢুকেছে। ওর জায়গায় পুরোপুরি নীতিশ কুমার রেড্ডি ঢুকেছে, তৈরি করছে বিসিসিআই। তো জয়সওয়ালকে রাখা হয়েছে ব্যাকআপ ওপেনার হিসাবে, স্বাভাবিক ব্যাপার। আর হচ্ছে ওইদিকে তো ঋষভ পান্ত ব্যাকআপ উইকেট কিপার হিসেবে রয়েছে, যে খেলতে পারবে না এই সিরিজেও খেলতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। কেএল রাহুল রয়েছে, কেএল রাহুল এখন যা মানে ফর্মে রয়েছে ভাই, না এখানে কোনো রকম আমি কেন মানে কোনো বিসিসিআই কোনো এখানে টাচ করতে পারবে না, টাচ করতে পারবে না। তো আর দুটো যে মানে আর দুটো তিনটে আরো এমন প্লেয়ার আছে যাদেরকে সিলেক্ট করা হয়নি। এক হচ্ছে মোহাম্মদ শামিকে ইগনোর করা হয়েছে। মোহাম্মদ শামিকে পুরো 2000 মানে এই ওয়ার্ল্ড কাপে আর দেখা 2023-এর মানে ও যদি প্রথম থেকে খেলতো ম্যান অফ দ্য সিরিজ ওই ছিল কিন্তু একদম, হ্যাঁ 2019 2023 একদম। তাহলে ইনিংস মানে ভুলেই গেছে মোহাম্মদ শামিকে পুরোপুরি কনসিডারই করছে না একদম। মানে আমরা খুব আশা করেছিলাম। কে এসেছে? মিয়া ভাই তো আসছে, মিয়া ভাই হর্ষিত রানা। चलिए हटिए साइड में हटिए, मैडम को आने दीजिए, आइए मैडम आइए। না আশিতানো তো আছে, মিয়া ভাই আছে, আর এদিকে আর মোহাম্মদ সিরাজের কামব্যাক হয়ে গেছে, প্রসিদ্ধ কৃষ্ণা ওকে মানে কন্টিনিউটিটা রেখেছে। কোথা আমার কি মনে হচ্ছে বলতো, এইটাই ফাইনাল স্কোয়াড হতে চলেছে 2027 হ্যাঁ, কারণ আর তো বেশি নেই না, আর তো নেই সেরকম। খুব জ্বলে যেটা বললি, খুব জ্বলে দু একটা হয়তো বুমরা কামব্যাক করবে, এটা 100%। হ্যাঁ ঠিক আছে, যেহেতু রেস্টে আছে। এদিকে মনে হয় না হর্ষিত রানাকে সাইড ব্যাক করে দেবে, হ্যাঁ মনে হচ্ছে যেটা। হ্যাঁ ওই তো বুমরা ওদিকে সিরাজ, এই দুজনকে রাখবে। আর হচ্ছে তোর ওর সাথে সাথে আরশদীপ সিং কুলদীপ যাদব থাকবে, আরশদীপ সিং থাকবে, এই মোটামুটি এই 4-5টা বলার। অক্ষর প্যাটেল চান্স পায়নি, চান্স পাইনি, সেটা হচ্ছে তোর ঋতুরাজ গায়কোয়াড়, যেটা হচ্ছে আগের সিরিজে কিন্তু সেঞ্চুরি অবধি মেরে এসছে, বেচারার জন্য আমার খুব খারাপ লাগে। মানে লাস্ট 5টা ম্যাচে 4টে ওর সেঞ্চুরি আছে। না ওটা দেবদূত পাডিকালের, ঋতুরাজ গায়কোয়াড়ের না, ঋতুরাজ গায়কোয়াড়ের লাস্টেতে সেঞ্চুরি ছিল। ঋতুরাজ গায়কোয়াড়েরও বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি আছে, কিন্তু তুই যেটা বললি দেবদূত পাডিকালের কথা, দেবদূত পাডিকালের বিজয় হাজারে ট্রফিতে এমনি তো স্ট্যাটস তো পাগল করা স্ট্যাটস, ঠিক আছে, তারপর 93-এর এভারেজ আছে, 33 ম্যাচে 12টা সেঞ্চুরি আছে। তাছাড়াও দেবদূত পাডিকালের লাস্ট 5টা যে ম্যাচ গেছে 5টার মধ্যে 4খানা সেঞ্চুরি মেরেছে। প্রত্যেকে কথা বলছে দেবদূত পাডিকালকে নিয়ে, আশ্বিন অবধি টুইট করেছে আমি দেখেছি, কিন্তু কিছু একটা মানে এগুলো হার্শ রিয়ালিটি ভাই। এখানে কাকে এনে খেলাবে কোথায়, টিমে নিলেই তো হলো না। আমরা হয়তো সাপোর্ট করছি ঠিকই যে একটা ভালো প্লেয়ার আসুক বা যারা ফর্মে রয়েছে ওরা আসুক, রোহিত শর্মা, শুভমান গিল ক্যাপ্টেন, 3 নম্বরে বিরাট কোহলি, মানে এদের স্থান আর হচ্ছে 5 হচ্ছে তোর কেএল রাহুল, মানে এদের জায়গা কেউ নিতে পারে না। আমার যেমন হয় 4 নম্বরে এখানে তোর ওয়াশিংটন সুন্দরকে নামিয়ে দেবে না তো, যদি শ্রেয়াস আয়ার না খেলে। এটা ভাই দারুণ কথা বলে, হ্যাঁ এটা গৌতম গম্ভীর। আমার মনে হয় 4 নম্বরে ঋষভ পান্ত খেলতে পারে, বা 5 নম্বর কেএল রাহুল, ঋষভ পান্ত দুজনেই খেলতে পারে। না গৌতম গম্ভীর ভরসা নেই, ও লেফটিটা ভালো বোঝে, ঠিক আছে, ও নিজেও লেফটি, তাই লেফটি। আকশা প্যাটেল ছিল, এখন আকশা প্যাটেল স্কোয়াডে নেই, ঠিক আছে, এখন ওয়াশিংটন ওই মোটামুটি এরকমই হবে তোর। 4-এ যদি শ্রেয়াস আয়ার ধরেই চলছি আমরা, শ্রেয়াস আয়ার, 5-এ কেএল রাহুল, 6-এ হচ্ছে তোর কে খেলতে পারে 6-এ আমার তো মনে হচ্ছে ভাই ওই নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ 6 নীতিশ কুমার রেড্ডি খেলবে। কেন বলছি, কেন অলরাউন্ডার হিসাবে ওই কিন্তু আছে, মানে মিডিয়াম পেসার। 6-এ রবীন্দ্র জাদেজাকে রাখছি আমি আগে, 7 নম্বরের ইয়েকে রাখছি, লেফটি রাখছি, জাদেজাকে আগে খেলাবে, স্বাভাবিক ব্যাপার, এক্সপিরিয়েন্স হিসাবে। আর হচ্ছে তারপরে তোর নীতিশ কুমার রেড্ডি, তারপরে হচ্ছে তোর কুলদীপ যাদব বা হর্ষিত রানা, তারপরে কুলদীপ যাদব, হর্ষিত রানা,
আর ওদিকে মোহাম্মদ সিরাজ আর সিদ্দিক সিং। এই হ্যাঁ, মোটামুটি এই প্লেইং 11 হ্যাঁ, হবে মোটামুটি যা বোঝা যাচ্ছে। ওইটা একদম আমরা আর sure মানে না। প্রিভিউ ভিডিও নিয়ে আসবো না, হ্যাঁ, এটাই মোটামুটি এটাই হ্যাঁ। প্লেইং 11 হতে চলেছে যা বোঝা যাচ্ছে এখানে। তো এটাই ছিল আজকের নিউজ, আপনারা বলবেন কেমন লাগলো নিউজটা, আর অবশ্যই আপনাদের ওপিনিয়নে জানাবেন মুস্তাফিজুরের ব্যাপারটা নিয়ে। তো আজকের ভিডিও এখানে রাখছি, আমরা শেষ হচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল লাইক করবেন, বাই।